প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, সেই অর্থনীতির সাথে যে সম্পর্কিত যে খাত বা সেক্টরগুলো আছে, সেখানকার যে অবস্থা, তাতে খুব একটা বেশি সন্তুষ্ট হওয়ার মতো অবস্থা যে নেই, সেটি অর্থনীতি বিশ্লেষক কিংবা গবেষক বা যারা একেবারে এই খাতগুলোর সাথে সম্পৃক্ত হয়ে পেশাদারিত্বের ভূমিকা পালন করছেন, এটি তাদেরই মন্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় অর্থনীতির পুনরুদ্ধারের প্রশ্নে কি করণীয়, কিভাবে সেই করণীয় জায়গাগুলো নির্ধারণ করা যেতে পারে, কিংবা কোন কাজগুলো আগে করা যেতে পারে, কোন পদক্ষেপগুলো এই মুহূর্তে নেওয়া প্রয়োজন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে কোন কাজগুলো বা কর্মসূচিগুলো বা ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন, সেটি নিয়ে কিন্তু প্রতিদিনই যারা এই অর্থনীতির সাথে সম্পৃক্ত কিংবা গবেষণা বলুন, এই প্রক্রিয়াগুলোকে সমৃদ্ধ করার প্রশ্নে যারা নিয়োজিত বা নিবেদিত ব্যক্তি, তারা কিন্তু নানাভাবে পরামর্শ রাখছেন। আজকের আলোচনায় আমরা এই আলোচনাটাই করতে চাই যে বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রশ্নে যে করণীয় জায়গাটি কী হতে পারে এবং যে ব্যবস্থা বা পদক্ষেপগুলো অতি অল্প সময়ের মধ্যেই আমাদের একটি ইতিবাচক পরিস্থিতি বা পরিবেশ তৈরি করবে, সেই জায়গাগুলো বা ব্যবস্থাগুলো কেমন হতে পারে, সেই আলোচনাটি আজকে করতে চাই। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যাকে আপনার বলা যেতে পারে বিভিন্ন সময় টেলিভিশনে কিংবা পত্রপত্রিকা তার লেখনী, তার বক্তব্যের মাধ্যমে অর্থনীতির এই পুনরুদ্ধারের প্রশ্নে তিনি নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন, সেই ব্যক্তিকেই আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন এই অর্থনীতির পুনর্গঠনের করণীয় এই আলোচনায় টিআইবি সম্মানিত মেম্বার এবং ইকোনমিক অ্যানালিস্ট মোহাম্মদ মাজেদুল হক। মাজেদুল হক, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই এই আলোচনাটি করা প্রয়োজন। এখন একেবারে যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, ব্যাংকগুলো থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, এমনকি সাধারণ মানুষের পর্যায়েও, সকল পর্যায়ের আলোচনাটা হলো যে অর্থনীতির পুনরুদ্ধারের প্রশ্নে এই মুহূর্তে কী করণীয়, অর্থাৎ সবার আগে কোন কাজটি করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন হয়েছে 8ই আগস্ট শপথ নিয়েছে, এই সরকারের কাছে আসলে অনেকগুলো চাওয়া পাওয়া রয়েছে সাধারণ মানুষের। এই সরকার কিন্তু অর্থনীতি যে সংকটের ভিতরে ছিল, সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো নিম্নগামী ছিল, সেই সূচকগুলোকে টেনে ওঠানোর জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের উপরে দায়িত্ব পড়ছে এবং এটার জন্য অনেক দিকে সংস্কার করতে হবে, অনেক দিকে পলিসি রিভাইজ করতে হবে। এটার মাধ্যম দিয়ে আসলে পুরো অর্থনীতিটাকে আপনাকে সংস্কারের দিকে যেতে হবে। মানুষের যেটা দীর্ঘদিনের যেটা চাওয়া পাওয়া ছিল, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের দামটা কমিয়ে আনা, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এই মূল্যস্ফীতি কিন্তু আসলে আমি যদি একটু পূর্বে ফিরে যাই, মূল্যস্ফীতি কিন্তু আসলে আমরা নিজেরাই সৃষ্টি করেছি। যে পলিসি মেকাররা বসেছিল, যাদেরকে বসানো হয়েছিল আওয়ামী লীগ সরকার প্রধান দ্বারা, যাদেরকে নমিনেট করা হয়েছিল, আমি যদি বলি বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর ছিলেন, উনি আসলে মূল্যস্ফীতিকে, ইনফ্লেশনটাকে উনি ওয়েলকাম করেছে। কেন ওয়েলকাম করেছে? উনি সুদের হার 6-9 পলিসি গ্রহণ করেছিল। তা 6-9 পলিসি গ্রহণ করে তো আপনার বাজারে যখন টাকাটা সস্তা করে দিল, তখন তো মূল্যস্ফীতি উনি সেন্ট্রাল ব্যাংক থেকে উস্কে দেওয়া হলো। সুতরাং এখানে পলিসির একটা দুর্বলতা ছিল। এক শ্রেণীর মানুষের স্বার্থকে বড় করে দেখার জন্য এই 6-9 পলিসি নেওয়া হয়েছিল এবং 6-9 পলিসি কিন্তু কোনো অর্থনীতিবিদরা এবং আমরা যখন সমালোচনা করতাম, আমাদের কাছে যখন জানতে চাইতো ম্যারেজ ডিম্যারেজ, তখন আমরা কখনো এটা সমর্থন করিনি। কারণ আপনি দেখছেন এখান থেকে ভালো কোনো ফলাফল তৈরি হবে না এবং সেটা আইএমএফও কিন্তু শেষ পর্যন্ত প্রেশার দিছে যে এই পলিসি থেকে আপনাকে স্টেপ ব্যাক করতে হবে। শেষ পর্যন্ত কিন্তু 6-9 পলিসি থেকে আমরা স্টেপ ব্যাক করতে আমরা বাধ্য হয়েছি, সেটা আইএমএফের চাপে হোক এবং আমার সিচুয়েশনের উপরে হোক। এরপরে যেটা দেখা গেছে যে আমি যদি সামষ্টিক অর্থনীতির অনেকগুলো সূচক যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ, রপ্তানি আয়, সেটা রেমিটেন্স, তারপরে হচ্ছে যে এই বিষয়গুলা কিন্তু এই সূচকগুলো কিন্তু নিম্নগামী এবং এর ভিতরে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে তো 3টে অ্যাকাউন্ট মেনটেন করা হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ডেফিসিট হচ্ছে, ঘাটতি হচ্ছে,
কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি হচ্ছে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি হয়তো জানুয়ারি মাসে হয়েছে $735 কোটি, তাহলে এই যে আর্থিক হিসাবের যে ঘাটতি, সেই আর্থিক হিসাবের ঘাটতি বলেই দিচ্ছে যে বৈদেশিক মুদ্রার মজুদের উপরে বা রিজার্ভের উপরে অনেক প্রেশার। তার প্রেশারটা কেন? সেটা হচ্ছে যে আমার এই মুহূর্তে যে 18 লাখ কোটি টাকা, সেটা হচ্ছে যে আমার বৈদেশিক ঋণ। তাহলে এই যে 18 লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ যেটা আমার হলো, সেই ঋণ পরিশোধের চাপ এবং এটার সাথে যে সুদ পরিশোধের চাপ তো সরকারকে নিতে হচ্ছে এই মুহূর্তে। অর্থ উপদেষ্টা কিন্তু রিসেন্টলি বলছেও যে আমাদের এখন চাপ আছে। সাধারণত বৈদেশিক ঋণগুলো নেওয়া হয় কী কারণে? সেটা হচ্ছে যে সুদের হার কম থাকে, তাদের পরিশোধের সময়সীমা বেশি থাকে, এই জন্য আমরা বৈদেশিক ঋণটা আমরা নিই। কিন্তু আমরা সরকার যেটা করছে, আওয়ামী লীগ সরকার যেটা করছে, উনি অভ্যন্তরীণ ঋণটা বেশি নিয়ে ফেলাইছে। কারণ অভ্যন্তরীণ ঋণটা নিছে কিন্তু 10 লাখ কোটি টাকার কাছাকাছি কিন্তু অভ্যন্তরীণ ঋণ। অভ্যন্তরীণ ঋণে কিন্তু সুদের হার কিন্তু অনেক বেশি। আচ্ছা, তাহলে বৈদেশিক ঋণ আমরা নিয়েছি, তাহলে বৈদেশিক ঋণ যে নিয়েছি আমাদের তো ঋণ পরিশোধের যে আমরা যে ঋণ পরিশোধের ক্যাপাসিটি, এটা বিগত সময়ও ভালো ছিল, এখনো ভালো আছে। সহনশীলতার প্রশ্নে এই জায়গাটাকে সহনশীল করে নিয়ে আসার জন্য যে ব্যবস্থাগুলো বর্তমান সরকার ভাবছে, সেই ভাবনার যে ফলাফল তৈরি হতে কেমন সময় লাগতে পারে, এটি কিন্তু প্রায় সকলেরই প্রত্যাশা। আপনার কাছে কি মনে হয় যে কেমন সময় লাগতে পারে? এই সময়টা আমার কাছে মিনিমাম এখনো 2 থেকে 3 বছর সময় লাগবে। তার কারণ হচ্ছে যে আমি যদি বলি কেন লাগবে, আমি যদি ম্যাথমেটিক্যালি আপনাকে প্রমাণ করে দিই, সেটা হচ্ছে যে আমার বৈদেশিক মুদ্রার মজুদ এখন আছে, যদি ব্যবহারযোগ্য মজুদ বলি, রিজার্ভ বলি, সেটা $15 বিলিয়নের কম আছে। আচ্ছা, তাহলে $15 বিলিয়ন যদি কম থাকে, তাহলে সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে এখন সামনে বছর থেকে, সামনে ফিসক্যাল ইয়ার থেকে আমার ঋণ পরিশোধের চাপটা বাড়তেছে। আচ্ছা, আমার রূপপুর প্রকল্পের জন্য যে ঋণ নেওয়া হয়েছিল রাশিয়ার কাছ থেকে, সেটাও আমার সামনে বছর থেকে দিতে হচ্ছে। চীন থেকে যে ঋণগুলো নিয়েছি সেটাও আমার দেওয়া শুরু হবে, রাশিয়ার কাছ থেকে যেটা নিয়েছি সেটাও দেওয়া শুরু হবে। তাহলে এই যে ঋণের চাপগুলো যে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে আমি যদি এখন এইদিকে যদি আমি রপ্তানি আয় এবং রেমিটেন্সটা যদি না বাড়াতে পারি, তাহলে আমার বৈদেশিক মুদ্রার মজুদ তো ক্ষয় হতে থাকবে। তাহলে এই মুহূর্তে আমার করণীয়টা কি? এই মুহূর্তে করণীয়টা হচ্ছে যে ঋণটাকে পুনর্গঠন করা, যেটা শ্রীলঙ্কা যেটা করেছিল। শ্রীলঙ্কা সরকার কি করেছিল? শ্রীলঙ্কা যখন সমস্যা ছিল, যখন তারা ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছিল, তখন তারা ঋণটাকে পুনর্গঠন করছিল। তারা ফ্রান্সের কাছ থেকে যে ঋণ নিয়েছিল, তারা জাপানের কাছ থেকে যে ঋণ নিয়েছিল, সেই ঋণটাকে পুনর্গঠন করছে। সেটি কি আমাদের এখানে বাংলাদেশের প্রসঙ্গে শ্রীলঙ্কা তো তাদের মতো অবস্থা অনুযায়ী তারা তো ব্যবস্থা গ্রহণ করেছে। ঋণ পুনর্গঠনের প্রশ্নে বাংলাদেশ কি কোনো নির্দিষ্ট পলিসিতে হাঁটলে কি বেশি সুবিধা পাবে কিনা? এই মুহূর্তে যেটা করতে হবে, ঋণের সুদের হার যেটা আছে, মানে এই প্রশ্নটা মাজিদুল হক, যে আসলে ঋণ পুনর্গঠনের প্রশ্নে বাংলাদেশ কোন পদ্ধতি অনুসরণ করবে, এই প্রশ্নটি আমরা আপনার আলোচনা শুনবো। তবে বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাটি আমরা শুনি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি শেষে আবারও ফিরছে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি অর্থনীতি পুনর্গঠনের করণীয়। সম্মানিত আলোচক হিসাবে আছেন মাজিদুল হক। যে প্রশ্নটি রেখে যাও, ঋণ পুনর্গঠনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল, শ্রীলঙ্কার প্রসঙ্গে আপনি বলছিলেন, আমাদের এখানে কোন পদ্ধতি বা কোন নীতি অবলম্বন করলে অল্প সময়ের মধ্যে আমরা ফলাফল পাবো? আমাদের এখানে যে পদ্ধতিটা অবলম্বন করলে যে ফলাফলটা পাবো, সেটা হচ্ছে যে আমি যদি বৈদেশিক মুদ্রার মজুদটা যদি বাড়াতে পারি, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা যদি বাড়াতে পারি, তাহলে আমার সব সাইডে আমার মূল্যস্ফীতিও কমবে এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপও আমার কমবে এবং আমি একটা স্টেবল পজিশনে থাকবো। তার কারণ হচ্ছে যে কেন বলতেছি কথাটা, তার কারণ হচ্ছে যে দেখেন যে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ধারণ করে যে প্রতিষ্ঠান আছে, আমি যদি বলি সেটা হচ্ছে যে S&P গ্লোবাল, ফিচ রেটিং এবং মুডিস, এটা US বেসড, এটা ঋণ মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। কিছুদিন আগে কিন্তু S&P গ্লোবাল বাংলাদেশের ঋণ মানকে অবনমন করেছে। কেন? এর কিছুদিন আগে ফিচ রেটিং করেছে, এর কিছুদিন আগে মুডিস করেছে। এদেরকে ওয়ার্ল্ডে বিগ 3 বলা হয়। তাহলে কেন করলো এই প্রশ্নটা? কেন? কারণ হচ্ছে যে রিসেন্ট যেটা করেছে S&P গ্লোবাল যেটা করেছে, তারা বলছে যে এই যে সমস্যা, রিসেন্ট যে সমস্যা হলো সরকার পতনের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনকে কেন্দ্র করে আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যেতে পারে, এই সন্দেহ করে তার ঋণমানটা কমিয়েছে বাংলাদেশের। আর সামগ্রিকভাবে 3টা প্রতিষ্ঠান যে বাংলাদেশের ঋণমানটা কেন কমিয়েছে, চারটা সমস্যার কারণে। একটা হচ্ছে যে আমার এক্সটার্নাল যে প্রেশার আছে, এক্সটার্নাল প্রেশার মোকাবেলা করার জন্য আমার লিকুইডিটি সক্ষমতা কমে যাচ্ছে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা, সেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে।
বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতাগুলো এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। বাংলাদেশের যে রিজার্ভ, এই রিজার্ভটা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এই 4টা কারণে কিন্তু ঋণমানটা কমে মানে অবনমন হচ্ছে বাংলাদেশের। তাহলে এই মুহূর্তে যদি রিজার্ভ বাড়াতে হয় তাহলে আমার ফরেন রেমিটেন্স নাম্বার 1। রিজার্ভ মূলত আসলে ফরেন রেমিটেন্স, এক্সপোর্ট আর্নিংস এবং বিদেশি বিনিয়োগ। ফরেন রেমিটেন্সের যে প্রবাহ এখন লক্ষ্য করছেন তাতে কি মনে হয় যে এটি কতটা ভূমিকা রাখতে পারে বা রাখবে রিজার্ভের? হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছেন। আমাদের বাংলাদেশের যে রিজার্ভটা, সেই রিজার্ভটা আসলে বিল্ড আপ হয় মূলত মেইনলি ফর ফরেন রেমিটেন্সের মাধ্যমে। তার কারণ হচ্ছে যে আপনি এক্সপোর্ট করতেছেন $55 বিলিয়ন, তাহলে $55 বিলিয়ন এক্সপোর্ট করা সত্ত্বেও কিন্তু আপনি দেশে আনতে পারতেছেন $45 বিলিয়ন, $10 বিলিয়ন কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এক্সপোর্ট আর্নিং যেটা করছে, আমি ইম্পোর্ট পেমেন্ট করছি, আমি 65 বিলিয়ন $75 বিলিয়ন আমি ইম্পোর্ট পেমেন্ট করতেছি। তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস করে কিছু থাকে না। আমার মূলত এখন ডিপেন্ড করবে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে আপনার বাড়ানোর জন্য যেটা ডিপেন্ড করে ফরেন রেমিটেন্স। কিন্তু ফরেন রেমিটেন্সের এক বিষয় আছে, 60 দশক থেকে 90 দশক পর্যন্ত সিঙ্গাপুর, তারপরে হচ্ছে যে তারপরে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এনারা কিন্তু এই আপনার যে যুব সম্প্রদায়কে দক্ষ করার জন্য তারা অনেক বড় পরিকল্পনা নিয়েছিল এবং তারা এটার বেনিফিটও পাইছিল। কিন্তু ওই ধরনের পরিকল্পনা কিন্তু আমরা এখনও পর্যন্ত নিতে পারিনি এবং আমরা নিতে ব্যর্থ হচ্ছি, যার কারণে অদক্ষ শ্রমিক বাইরে যে ইনকাম তারা করতেছে, মানে আমাদের পেয়ার ইকোনমি যারা সমকক্ষ অর্থনীতি থেকে যারা যাচ্ছে, যেরকম ইন্ডিয়া থেকে যে যাচ্ছে সে আমার থেকে মানে $500 বেশি পাচ্ছে। আপনাকে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হলে আপনাকে আপনার বাজেট সাইজও তাদের জন্য। এই আলোচনাটি এর আগেও আপনি আপনার লেখনী বা বক্তব্যের মধ্যে বলেছেন যে এদের মধ্যে এই মিনিস্ট্রিগুলোর মধ্যে একটা সমন্বয় করেই কাজটি করতে হবে। সেই সমন্বয়ের ঘাটতি তো আসলে বহুদিন ধরে আমরা লক্ষ্য করছি। মানে এই সমন্বয়হীনতা দূর করার উপায় কি হতে পারে? সমন্বয়হীনতা দূর করার উপায় হচ্ছে যে আমরা যখন আসলে পলিসি ইমপ্লিমেন্ট করি, বাংলাদেশ ব্যাংকের মাধ্যম দিয়ে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করব, কিন্তু শুধু বাংলাদেশ ব্যাংক শুধু এটার জন্য ভূমিকা রাখবে না। এটার সাথে জড়িত আমার মনিটারি পলিসি না, এটার সাথে আমার ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং মার্কেট, এই 3টা পোর্শন আমার জড়িত। কিন্তু বাংলাদেশে যখন আসলে কোনো পলিসি নিয়ে চিন্তা করা হয় বা যখন সংসদেও কথা বলা হয়, তখন সমন্বয়ের কথাগুলো বলা হয় না। তখন কেউ মনে করে বাংলাদেশ ব্যাংক এটা কন্ট্রোল করে ফেলাবে, সুদের হার বাড়ায় কমায় এটা কন্ট্রোল করে ফেলাবে। কিন্তু আমার যে বাজার নীতি যেটা আছে, সেই বাজার নীতিকে আমরা যাচ্ছি না। এবং বাংলাদেশ কম্পিটিশন কমিশন যেটা গঠন করা হয়েছে, সেটাকে বাজারকে স্টেবিলাইজ করার জন্য বাংলাদেশ কম্পিটিশন কমিশনের যে রোলটা, সেই রোলটা যাদের ভূমিকা থাকা উচিত বাজারের উপরে, বাজার তদারকি করার জন্য, মনিটরিং করার জন্য, সেটাকে আরও বাড়িয়ে দিতে হবে। ব্যাংকগুলো নিয়ে একটু মাজিদুল হক আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে কেউ বলছেন যে কোনো ব্যাংকের যে ভঙ্গুর যে দশা বা সেগুলোকে যে পুনরুদ্ধার করা কিংবা আরও গতিশীল করার প্রশ্নে কখনো পরিচালনা পর্ষদ দিয়েও নানা ধরনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের একটা বড় অভিযোগ হলো সেখানেও এক ধরনের পরিবারতন্ত্র বিরাজ করছে। আপনি কি মনে করেন যে এগুলোকে এই অব্যবস্থাপনা থেকে দূর করে অব্যবস্থাপনাগুলোকে দূর করে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কী ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত? দেখুন, আমাদের ইকোনমিতে আসলে ব্যাংকিং সেক্টরের অবদান হিউজ আমাদের জিডিপি গ্রোথের ক্ষেত্রে। তার এই সেক্টরটা আসলে যে আমরা যে আজকে শিল্পায়ন হচ্ছে, আমাদের জিডিপিতে যে শিল্পের অবদান যে এখন 30-35% চলে গেছে, একসময় যেটা ছিল 15%-এর নিচেই, সেটাতে এটার অবদান কিন্তু ব্যাংক ব্যবস্থা। কিন্তু এই ব্যাংক ব্যবস্থার যে সুশাসনের অভাবে এবং যে আপনি যেটা বললেন যে পরিবারতন্ত্র, এইটার কারণে এই যে এখানে আমি বলবো যে সুশাসনের অভাব সৃষ্টি হয়েছে। এবং সুশাসনের অভাব কখন থেকে সৃষ্টি হয়েছে? পলিসিগত দিক থেকে সৃষ্টি হয়েছে। গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থকে সমুন্নত করার জন্য পলিসি ইমপ্লিমেন্ট সেই জায়গাতে এখন এবার সুশাসনের জায়গাতে যদি ফিরতে চাই বা নিশ্চয়ই ফিরতে চাই, মানে সবাই আমরা ফিরতে চাই, ব্যাংকিং প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে প্রথম যে কাজগুলো করা উচিত সেগুলো কি হচ্ছে? সেটা হচ্ছে যে প্রথম কাজগুলো করা সেটা হচ্ছে যে ব্যাংক কোম্পানির যে আইনটা আছে সেই আইনটা রিভাইজ করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব আছে এবং বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে কিন্তু অনেক আইন আছে, অনেক ক্ষমতা আছে। সেই ক্ষমতাগুলো যদি এখনও যে ক্ষমতাগুলো আছে, এই ক্ষমতাগুলো যদি এনফোর্সমেন্ট করে, তাহলে ব্যাংকের সুশাসন নিশ্চিত হবে। এটা এই জায়গাতে আমরা একটা বিরতিতে যাওয়ার আগে একটু শুনতে চাই মাজিদুল হক। সেটা হচ্ছে যে আমরা বিগত সরকার একটা ব্যবস্থা নিয়েছিল, আবার সেই ব্যবস্থা নিয়েও তারা সেটাকে বন্ধ রেখেছে। ব্যবস্থাটা এরকম যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলোর সাথে সম্পৃক্ত করা, মার্জ করা। এটা কি আর ভালো কোনো কৌশল ছিল কি না? দেখেন, দুর্বল ব্যাংকগুলোকে যদি সবল ব্যাংকের সাথে মার্জ করেন, তাহলে এখানে অনেকগুলি ইম্প্যাক্ট পড়বে। তার কারণ হচ্ছে যে আপনি সবল যে ব্যাংক আছে, সে কিন্তু জোর করে নিবে, সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রেশারে নিবে।
তাহলে আসলে কিন্তু ন্যাচারালি মিশতেছে না, মিক্স হচ্ছে না। আপনি মিশাচ্ছেন, আপনি একটা সার্কুলার দিয়ে মিশাই দিচ্ছেন, তাহলে মিশাই দিলেও কিন্তু তারা কিন্তু মন থেকে এটা রিসিভ করতেছে না। তাহলে ওই ব্যাংক এবং এই ব্যাংকের যে ম্যানেজমেন্ট আছে, যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ারের সাথে যদি আমার ন্যাচারালি যদি একটা মিক্স আপ না হয়, তাহলে কাজের যদি সমন্বয় না হয়, তাহলে কিন্তু কোনো অগ্রগতি হবে না। এক এক ব্যাংকের প্র্যাকটিস এক একভাবে গড়ে, কাজের ধরন প্রকৃতিও তো ভিন্নতা। এক এক ব্যাংকের সফটওয়্যার কোম্পানি এক এক ধরনের। আমি যদি শুধু একটা উদাহরণ দিই, সুতরাং বাংলাদেশে মার্জিং যে পলিসিগুলো করা হয়েছে, মার্জিংয়ে দিয়ে ব্যাংক যে সামনের দিকে এগিয়ে যাবে, এই ধারণা থেকে আমাদেরকে এখন বের হয়ে আসতে হবে। আরও আলোচনা শুনবো মাজেদুল হক। প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো ডলার সংকট। আমরা দীর্ঘদিন ধরে আমরা শুনছি সংকট, বৈশ্বিক যে পরিস্থিতি সেটি তো আছে, সেটি তো অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশও বৈশ্বিক পরিস্থিতি থেকে বাইরের কোনো দেশ নয়, সুতরাং বৈশ্বিক পরিস্থিতির সাথে সমন্বয় বলুন অথবা তার সাথে মিল রেখে যে নীতিগুলো বা যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, যে ব্যবস্থাগুলো আমার ডলার সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, যে অর্থনীতি পুনর্গঠনে করণীয়, সম্মানিত আলোচক হিসাবে আছেন মাজেদুল হক। যে প্রশ্নটি রেখে যাওয়া, সে ডলার সংকটকে কিভাবে এটাকে দূর করা যায় এবং একটা স্থিতিশীল অবস্থা তৈরি করা যায়। দেখেন, ডলার সংকটকে দূর করার জন্য প্রথম যে পদক্ষেপ, সেটা হচ্ছে যে আমার বিনিময় হারটা স্থিতিশীল রাখা। দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে বিনিময় হার স্থিতিশীল ছিল না। 1-2 বছর আগে ছিল সেটা 88 টাকা দিয়ে $1 কেনা যেত, এখন সেটা 118 টাকা থেকে 120 টাকা কেনা যাচ্ছে। ডলার পদ্ধতি এখন বলা যায় যে কিছুটা স্থিতিশীল করা হয়েছে 118 থেকে 120 টাকার ভিতরে, এটা একটা ওয়ে। আর আরেকটা, আবার এই যে যেটা বললেন, সেই জায়গাতেও আমরা নানা ধরনের একটা অব্যবস্থাপনা দেখি। জি, এই অব্যবস্থাপনাকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্য আসলে কি করতে পারে? সেটাকে তদারকির ব্যবস্থা করতে হবে, এবং সেই তদারকি হচ্ছে যে ইন্টেলিজেন্স ইউনিট থেকে করতে হবে, এবং এটা কেন্দ্রীয় ব্যাংক থেকেও করতে হবে, এবং সবথেকে বড় বিষয় নিজেদেরকে সচেতনতা থাকতে হবে। এবং এই অব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাই সেই নামগুলো বা কারা কারা, সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের অজানা নয়, কিন্তু ব্যবস্থা নিতে গড়িমসি কেন? যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন এবং যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, ওনাদের দুইজনের সাথে আমি দীর্ঘদিন ধরে টেলিভিশনে কমেন্ট দিচ্ছি সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে, কিন্তু সরকার কখনো পাত্তা দেয় নাই। কিন্তু শেষে এসে হয়েছে অনেক কিছু পলিসি সরকার রিফর্ম করতো, কিছু পলিসি সরকার রিফর্ম করতো না। আমরা আসলে ভুল ধরা দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের যে অবস্থা, সেটা হচ্ছে রাজস্ব আয়টা বাড়াতে হবে। কারণ রাজস্ব আয় যদি না বাড়াতে পারে, তাহলে আমার যে বাজেট ঘাটতি বেড়েই চলবে। আর বাজেট ঘাটতি যখন বেড়ে যাবে, তখন অভ্যন্তরীণ ঋণ বেড়ে যাবে, বৈদেশিক ঋণও বেড়ে যাবে। রাজস্ব আয়ের এটার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উল্লেখ করলেন আপনি মাজেদুল হক। সেই রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে যে পদ্ধতিতে এখন কাজ হচ্ছে, এর বাইরে ভালো কোনো পদ্ধতি আপনার চিন্তায় বা পরামর্শ আছে? জাতীয় বাজেটটা যদি অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বিবেচনা করে, তাহলে মানে ভালো হবে। তার কারণ হচ্ছে যে আপনার রাজস্ব আয় বাড়ানোর জন্য আমরা আসলে ব্যর্থ হয়েছি। কর প্রদানকারীদের কাছে যেতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ 1 কোটির বেশি আপনার টিন আছে, কিন্তু এই লাস্ট ফিসকালে, ইমিডিয়েট ফিসকালে টিন জমা পড়ছে 44 লাখ। ঠিক আছে, 1 কোটির বেশি আছে, কিন্তু 44 লাখ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে কালো টাকাকে সাদা করা। যে কালো টাকাকে সাদা করার যে বৈধতা দেওয়া হয়েছে, আপনার সংবিধানের 20 অনুচ্ছেদে বলা হয়েছে যে অনুপার্জিত টাকা ভোগ করা যাবে না। ঠিক আছে, এটা সংবিধানের 20 অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে আমরা কালো টাকাকে সাদা করার একটা বৈধতা দিচ্ছি, একটা নিয়ম করে। আচ্ছা, এটা হয়তো সংবিধান পরিপন্থী হয়তো কাজ আমরা করছি কিনা আমি জানি না, তবে আমি অনুচ্ছেদের কথাটা আমি আপনাকে বললাম, সংবিধান তো তাই বলে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যিনি কালো টাকা সাদা করছে, উনি 15% ট্যাক্স দিচ্ছে, আর যিনি নিয়মিত কর দিচ্ছে উনি 25% ট্যাক্স দিচ্ছে। তাহলে আমরা কালো উপার্জন যারা করতেছে তাদেরকে আমরা উৎসাহী করতেছি, তাহলে ব্ল্যাক ইকোনমি বেড়ে যাচ্ছে। তাহলে ব্ল্যাক ইকোনমি বেড়ে গেলে তো একটা অর্থনীতির জন্য আসলে অনেক দুর্বিষহ একটা অবস্থা তৈরি হবে, একটা ভয়ের কারণ তৈরি হয়ে যায়। তাহলে আমি যেটা এখন রাজস্ব আয় বাড়ানোর জন্য আমি যেটা বলবো, সেটা হচ্ছে প্রত্যক্ষ করটা বাড়ানোর জন্য, পরোক্ষ কর নয়। কারণ পরোক্ষ কর ভ্যাট সেটা পরোক্ষ করের একটা পার্ট। তাহলে ভ্যাট সেটা যে ভিখারি, সেও যে দ্রব্য সবাই অংশগ্রহণ করছে, কিন্তু প্রত্যক্ষ কর যেটা, আয়কর যেটা, সেখানে তো সবাই আমরা আনতে পারছি না, ধনীদেরকে তো আমরা আনতে পারছি না। তাহলে এখানে আমাদের একটা ব্যর্থতা আছে, এবং রাজস্ব আয়ের
যে বাংলাদেশে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছিল যে জিডিপি কোয়ার টু জিডিপি রেশিও বাড়াতে হবে 14%, এখন হচ্ছে 8%। এটার উল্টা হয়েছে, আমরা বাড়াতে পারি। মাজিদুল হক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, তবে আপনার কাছ থেকে 3টি পরামর্শ বা সেটি আমি শুনে নেব এই পর্যায়ে। সেটি হচ্ছে অর্থনৈতিক খাতে সুশাসনের ব্যাপার নিয়ে তো বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আমরা এখন সুশাসনটি চাচ্ছি। যদি একেবারে মোটা দাগে 3টি সুশাসনের কথা শুনতে চাই আপনার কাছ থেকে, যে 3টি ব্যবস্থা এই মুহূর্তে গ্রহণ করলে সুশাসন অনেকটাই নিশ্চিত হবে, সেই 3টি ব্যবস্থা কি? অর্থনৈতিক সুশাসন আনার জন্য প্রথম দরকার হচ্ছে যে আপনার রাজনৈতিক স্থিরতা। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরকে স্থবিরতা আনা, আপনার সুশাসন নিশ্চিত করা। তৃতীয় নম্বর হচ্ছে যে বৈদেশিক মুদ্রার মজুদ যেভাবে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়টাকে কমানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, রপ্তানি আয় বাড়ানো, রেমিটেন্স আয় বাড়ানো, বিদেশি বিনিয়োগ বাড়ানো, এই 3টার মাধ্যম দিয়ে আমরা আসলে সুশাসনকে আসলে নিশ্চিত করতে পারবো। এখানে একটু শুনে নিতে চাই, যেহেতু নাগরিকরা দেশের প্রয়োজনে কাজ করতে চায়, দেশের এই অবস্থা পুনরুদ্ধারের জন্য তারা ভূমিকা রাখতে চায়, নাগরিকের করণীয় জায়গাগুলো কি? এই সরকারকে আসলে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। কারণ আমি যদি আপনাকে আবার শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কাতে কি হয়েছিল? শ্রীলঙ্কাতে কিন্তু যে গভর্নর নতুন বসানো হয়েছে, যে সরকার নতুন বসানো হয়েছে, ওনাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে ওয়েলকাম করছে, তাদেরকে সময় দিয়েছে, সময় দিয়ে তারা কিন্তু রিফর্ম করেছে, রিফর্ম করার সময় দিয়েছে। ভিয়েতনামেও একসময় এরকম হয়েছিল, তখন ডয় মাই পলিসি নিয়ে ভিয়েতনামের অর্থনীতি সংস্কার করা হয়েছিল 1986 সালের দিকে। বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি সম্মানিত প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরও কয়েকজন সম্মানিত উপদেষ্টা আছেন, যারা সরাসরি অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত এবং তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে আমরা তো একেবারে সেই সফলতা বা স্বপ্নটা দেখতেই পারি। ইনাদের কাছ থেকে যদি আমরা মেধা ধার করতে পারি এখনো পর্যন্ত এবং ধৈর্য ধরে যদি থাকি ওনাদের দিকে তাকিয়ে, তাহলে আমার সুশাসন ফিরে আসবে। একেবারে শেষ মন্তব্যে কি বলবেন? এবং শেষ মন্তব্য বলবো যে বাংলাদেশের অর্থনীতি যে গভীর সংকটের ভিতরে পড়েছে, এই সংকটকে টেনে আনার জন্য সবাই সম্মিলিতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যেন সাপোর্ট দিই, এবং এই সরকারকে যেন 3 মাস না তো 6 মাস না, এটার জন্য মিনিমাম 3 বছর জন্য এই সরকার থাকে। এবং এই সহযোগিতা এই ধরন অব্যাহত থাকলেই সেই একটা স্থিতিশীল অবস্থা, সব দিকেই আপনার গুড গভর্নেন্স নিশ্চিত হবে, একটা সহনশীলতা এবং একটি সুশাসন নিশ্চিত হবে অর্থনৈতিক খাতগুলোর ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ মাজিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।